প্রেত স্টুডিও। দেখে নয়, শুনে অনুভব করো। দীঘা মানেই শুধু সমুদ্র আর সাদা বালির নরম ছোঁয়া নয়, রাতের দীঘা একেবারে অন্যরকম। জলের শব্দের আড়ালে লুকিয়ে থাকে কিছু অপূর্ণ আত্মা, কিছু না বলা ইতিহাস, আর কিছু ঘর যেগুলো ভাড়া পেলেও কিছু মানুষ আর জীবনেও দ্বিতীয়বার সে ঘরে ফেরে না। আজকের ঘটনা একটা বন্ধুর মুখ থেকে শোনা একটা নির্জন হোটেলের ঘর, মাঝরাতে দরজায় কড়া নাড়া আর একটা বাথরুমে কান্নার শব্দ। তুমি প্রস্তুত তো? কারণ এই গল্পটা শুধু শোনার জন্য নয়, অনুভব করার জন্য। আর একবার যদি অনুভব শুরু করো, ফিরেও আসা যাবে না। কারণ চোখে দেখে নয়, শুনে অনুভব করো ভয়ের নতুন ঠিকানা, প্রেত স্টুডিও। তুমি কি কোনোদিন এমন হোটেলে থেকেছ যেখানে রিসেপশনের লোকটা চোখের পলক ফেলে না, যেখানে পাশের ঘর খালি তবুও দরজার ওপাশ থেকে কাঁদতে শোনা যায়, আর ঘুম ভাঙলে মনে হয় কেউ দাঁড়িয়ে আছে মাথার কাছে? আমি ছিলাম দীঘার ঠিক এমন একটা হোটেলে, আর সেদিন রাতটা আমার জীবনের শেষ রাত হতে পারত। ঘটনাটা গত বছর পুজোর ঠিক পরের সপ্তাহের। আমরা চারজন, আমি, আমার বউ মৌ, আমার বন্ধু অরিজিৎ আর ওর স্ত্রী রিয়া, দীঘায় বেড়াতে গেলাম। অনেক হোটেল ছিল, কিন্তু বাজেট কম ছিল, তাই একটা সস্তার হোটেল পেলাম। নাম হোটেল সানসেট। বুকিং করলাম অনলাইনে। ছবি দেখে যা মনে হচ্ছিল, জায়গাটা তেমন সুন্দর ছিল না। নিউ দীঘার এক সরু গলির মধ্যে ঝোপঝাড়ের পাশে একটা পুরনো দোতলা বাড়ি। রিসেপশনে এক বুড়ো লোক বসেছিল, মুখ শুকনো, চোখে চশমা, একদম নিঃশব্দ। আমরা কথা বললাম, সে শুধু রেজিস্টারে সাইন করতে বলল। তার মুখে কোনো হাসি নেই বা কোনো ওয়েলকামের ব্যবস্থাও নেই। রুমে ঢোকার পথে করিডোরে একটা ঝাপসা আলোয় দেওয়ালের ড্যামগুলো চোখে পড়ল, যেন অনেক দিন কেউ ওঠেনি এই হোটেলে। আমাদের দুটো রুম পাশাপাশি। আমরা ঠিক করলাম রাতটা বিশ্রাম নিয়ে পরদিন বেরোবো ঘুরতে। রাত তখন প্রায় 12টা। আমি আর অরিজিৎ বারান্দায় বসে চা খাচ্ছিলাম। হঠাৎ পাশের ঘর থেকে ঠক ঠক করে আওয়াজ পেলাম। কেউ যেন দরজা ধাক্কাচ্ছে। কিন্তু ওই ঘরটা তো খালি রয়েছে। চোখ গেল সাথে সাথে দরজায় তালা ঝুলছে। আমি ধীরে ধীরে গিয়ে দরজায় কান রাখলাম, আর যা শুনলাম সেটা আজও কানে বাজে আমার। একটা মেয়ে কাঁদছে, যেন কাঁদতে কাঁদতে তার গলা ধরে গেছে, এবং সে বলছে, আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, আমাকে ছেড়ে দাও। আমার পা যেন জমে গেল। অরিজিৎ স্পষ্ট শুনল কথাগুলো। আমরা সঙ্গে সঙ্গে নিচে গেলাম। বুড়ো লোকটা বসেছিল সেই আগের মতোই। আমি বললাম, স্যার, পাশের ঘর থেকে কেমন যেন অদ্ভুত আওয়াজ আসছে। সে
কিছু সময় চুপ করে রইল। তারপর একটা কথা বলল, ও ঘর আমরা কাউকে দিই না। 7 বছর আগে ওখানে এক দম্পতি আত্মহত্যা করেছিল। তারপর থেকে মাঝে মাঝে এমন হয়। আপনারা আপনাদের মতো রুমে থাকুন না, ওদিকে কান না পাতলেই হলো। সে আবারও নিজের মতো কাজ করতে থাকলো, যেন কিছুই হয়নি, তার কাছে এটা কোনো ব্যাপারই না। আমরা রুমে ফিরে এলাম, কিন্তু ঘুম আসছিল না কারো। রাত 3টে নাগাদ জানালার পর্দাটা দুলতে থাকলো, অথচ জানলা কিন্তু ভিতর থেকে বন্ধ, কোনো বাতাস ছিল না। আমি হঠাৎ যেন একটা ফিসফিসে গলা শুনতে পেলাম, একটা মেয়ের গলা। কেউ বলল, আমার মৃত্যুটা স্বাভাবিক ছিল না। আমার বুক ঠান্ডা হয়ে গেল। ঘুরে দেখি কেউ নেই। মৌ তখন উঠে পড়েছে, ওর মুখও সাদা হয়ে গেছে। তারপর মনের ভুল ভেবে আবারও আমরা ঘুমিয়ে পড়ি। খানিক পরে অস্বস্তিতে আমার ঘুম ভেঙে যায়। চোখ খুলেই দেখি আমার মাথার কাছে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। আমি চিৎকার করি এবং ছায়ামূর্তি হাওয়ায় মিলিয়ে যায়। আমার স্ত্রীও উঠে পড়ে, লাইট জ্বালাই। তারপর শুরু হয় বাথরুমে জল পড়ার শব্দ আর একটি মেয়ের ফিসফিসানি, কি যেন বিড় করে বলছে, এবং এটা ঘটছে লাইট জ্বলা অবস্থায়। তারপর আর মনে সাহস জোগাতে পারলাম না। আমরা সবাই এক ঘরে এসে বসলাম এবং আলো জ্বালিয়ে রাখলাম। তারপর শুরু হলো আর এক ভয়। রিয়া হঠাৎ বলল সে একটা স্বপ্ন দেখেছে। একটা মেয়েকে দেখেছে, সিঁথিতে সিঁদুর, লাল পেড়ে শাড়ি, চোখ দুটো একদম সাদা, গায়ের রং ফ্যাকাশে। সে বলছে, আমরা একসাথে এসেছিলাম দীঘায়, কিন্তু আমার স্বামী আমাকে মেরে ফেলল। আমি বাড়ি ফিরতে পারিনি। এবং কাঁদতে কাঁদতে মেয়েটা অদৃশ্য হয়ে গেল। রিয়ার কথা শুনে আমরা বেশ ভয় পেলাম। ঘড়ির কাঁটায় তখন 3:33। ঠিক তখনই রুমের লাইট দপ করে লিভে গেল। হঠাৎ দরজায় জোরে 3টে ধাক্কা। আমরা চুপ করে বসে আছি, কেউ সাহস করে দরজা খুলতে পারেনি। আওয়াজ বন্ধ হওয়ার পরে দেখি দরজার নিচে দিয়ে জল ঘুরিয়ে আসছে, কিন্তু বাইরে তো জল আসার কোনো লাইন নেই। বাথরুম সবার ঘরে অ্যাটাচ। সাহস করে আমরা জানালা দিয়ে বাইরে তাকালাম, আর সেখানে এক মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। সাদা শাড়ি, ভেজা চুল, মুখ অস্বাভাবিক ফ্যাকাশে, আর চোখের দিকে তো তাকানোই যাচ্ছে না। চোখের যেন মনি নেই, একদম পুরো সাদা। সে আমাদের দিকেই তাকিয়ে আছে। সেই রাতটা ভয়ে ভয়ে আমরা খাটের উপর বসেই কাটিয়ে দিই। আলো জ্বলা অবস্থাতেও মেয়েটির কান্নার আওয়াজ আমাদের ঘুমোতে দেয়নি। সকালে আলো ফুটতেই আমরা হোটেল ছাড়লাম। পরে কৃষ্ণনগরে এক সাংবাদিক বন্ধুর মাধ্যমে জানলাম সেই রুমে এক দম্পতি ছিল। স্বামী তার স্ত্রীকে সন্দেহে ঘুমের মধ্যেই গলায় দড়ি ফাঁস দিয়ে মেরে দেয়, নিজেও পরে আত্মহত্যা করে নেয়। কিন্তু স্ত্রীর আত্মা নাকি এখনো ফিরে যেতে পারেনি, সেই হোটেল রুমেই বন্দি থেকে গেছে। এই হোটেল এখনো কিন্তু বুকিং নেয়।
কিন্তু সেই রুম কেউ নেয় না। জানলা বন্ধ থাকলেও ভোর রাতে কারা যেন কাঁদে ওখানে। তুমি চাইলে বিশ্বাস নাও করতে পারো দাদা, কিন্তু এই ঘটনার পর থেকে আমি যখনই হোটেলে থাকি একবার দরজার নিচে আলো আসছে কিনা দেখে নিই। জানি না কখন কোথা থেকে একটা ছায়া ঢুকে পড়ে, চুপচাপ দাঁড়িয়ে থাকে যদি আমার মাথার কাছে। এই ছিল ঘটনাটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিতে পারো। তোমরাও যদি চাও তোমাদের সাথে ঘটা কোনো ভৌতিক ঘটনা আমার সাথে শেয়ার করতে, তো এই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই পাঠিয়ে দিতে পারো, লিখে অথবা ভয়েস করে তোমরা ঘটনা পাঠাতে পারো। আর যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটি অল করে দিতে ভুলো না, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো চলো আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের এপিসোডে আবারও কোনো সত্য ভৌতিক ঘটনা নিয়ে।